বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। পাকিস্তানে যুদ্ধ বন্ধের রুদ্ধতার বৈঠকে সৌদি, তুরস্ক, মিশরের কূটনীতিকরা আলোচনা শেষে ঐক্যের ডাক দিলেন মুসলিম নেতারা। অবিলম্বে হামলা বন্ধে যৌথ বিবৃতি। যুক্তরাষ্ট্রের $50 কোটি গোয়েন্দা বিমান ধ্বংস করল আইআরজিসি। সফল হামলায় ইরানকে গোপনে সহায়তা করছে রাশিয়া, দাবি মার্কিন প্রশাসনের। ইরানে যে কোনো সময় পারমাণবিক হামলা হতে পারে, গোপন তথ্য ফাঁস করলেন জাতিসংঘের কর্মকর্তা। তেহরানকে এখনই পদক্ষেপ নেওয়ার পরামর্শ। ইরানে হামলায় জড়িত মার্কিন যুদ্ধবিমানের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বে হঠাৎই ছন্দপতন, হতাশ ডোনাল্ড ট্রাম্প। ইরানি স্থল অভিযানের পথে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে প্রস্তুত রয়েছে কয়েক ইউনিটে 5,500 মার্কিন সেনা। মরণ ফাঁদে পা দিচ্ছে ওয়াশিংটন, মন্তব্য বিশ্লেষকদের। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় টালমাটাল মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। যুদ্ধ বন্ধের আলোচনা শুরু হলেও দুই পক্ষের কেউই হামলা বন্ধ করেনি। 1 মাস ধরে চলা এই যুদ্ধ ইরানের প্রতিবেশী দেশগুলো যেমন ভুগছে, তার প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতিতেও। যুদ্ধ থামানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টা অবশ্য অব্যাহত রয়েছে। এরই মধ্যে রোববার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে 4 দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে আলোচনা শুরু হয়। 2 দিনের এই আলোচনা তুরস্ক, সৌদি আরব, মিশর ও পাকিস্তানের প্রতিনিধিরা অংশ নেন। এরই মধ্যে জরুরি বৈঠক শেষে ইসলামাবাদ ছেড়েছেন মুসলিম বিশ্বের নেতারা। সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বলেন, বর্তমান সংকট সমাধানে সংলাপ ও কূটনীতি একমাত্র কার্যকর পথ। বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে 4 দেশ অবিলম্বে শত্রুতা বন্ধের আহ্বান জানিয়েছে। তারা মুসলিম বিশ্বের ঐক্যের উপর গুরুত্ব আরোপ করেন এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কাঠামোগত আলোচনার পক্ষে সমর্থন জানান। ইসহাক দার জানান, সম্ভাব্য যুক্তরাষ্ট্র ইরান সংলাপ ইসলামাবাদে আয়োজনের বিষয়ে তিনি তার সমকক্ষদের অবহিত করেছেন। এই উদ্যোগে সফররত মন্ত্রীরা পূর্ণ সমর্থন জানিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিয়ে ইসলামাবাদে অনুষ্ঠিত 4 পক্ষীয় বৈঠকের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের প্রচেষ্টার উপর তাদের আস্থাকে স্বাগত জানান। সোমবার অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এতে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন। বৈঠকের মূল লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান সংঘাত প্রশমনে সমন্বিত উদ্যোগ নেওয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, প্রিন্স ফয়সাল বিন ফারহানকে স্বাগত জানাতে পেরে আনন্দিত। তিনি সৌদি আরবের সংযম এবং মুসলিম উম্মাতে দেশটির নেতৃত্বের ভূমিকাকে প্রশংসা করেন। শাহবাজ শরীফ বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা অর্জনে 2 দেশ ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ চালিয়ে যেতে সম্মত হয়েছে। পাশাপাশি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল আত্তির সঙ্গে সাক্ষাৎ করেও সন্তোষ প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ইরান সহ বিভিন্ন মুসলিম দেশ চলমান সংঘাত জীবন, অর্থনীতি ও সম্পদের ব্যাপক ক্ষতি করছে। তাই দ্রুত এই সহিংসতা বন্ধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি তুরস্ক ও মিশরের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন এবং ইরান ও যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে আনতে পাকিস্তান ইতিবাচক ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান। অন্যদিকে বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, 3 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ইসলামাবাদ ত্যাগ করছেন। একই সঙ্গে পাকিস্তান শিগগিরই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনার আয়োজন করতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলায় একটি মার্কিন AWACS বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার এক হামলায় মার্কিন রাডার বিমানটি বিধ্বস্ত হয়। এই হামলায় অন্তত 10 জন মার্কিন সেনা সদস্য আহত হলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এদিকে রাডার বিমান ধ্বংসের ফলে দূর থেকে ইরানের হুমকি শনাক্ত করার মার্কিন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। মার্কিন সম্প্রচার মাধ্যম CNN এর বিশ্লেষণ করা ছবিতে দেখা গেছে, ধ্বংস হওয়া বিমানটির লেজ ভেঙে গেছে এবং এর উপরে থাকা বিশেষ গোলাকার রাডারটি মাটিতে পড়ে আছে। আকাশপথের আগাম সতর্কতা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা AWACS এর অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এ রাডার। সাবেক মার্কিন কর্নেল সেড্রিক লেইটন বলেন, এই বিশেষ রাডার বিমান ধ্বংস হওয়া যুক্তরাষ্ট্রের নজরদারি সক্ষমতার জন্য একটি বড় আঘাত। এর ফলে মার্কিন যুদ্ধবিমান নিয়ন্ত্রণ করা এবং শত্রু বিমান বা ক্ষেপণাস্ত্রের হাত থেকে সেগুলো রক্ষা করা কঠিন হয়ে পড়তে পারে। এই রাডার বিমানগুলো দশকের পর দশক ধরে মার্কিন সামরিক
সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করছে। এটি আকাশ থেকে 1,20,000 বর্গমাইল এলাকা জুড়ে নজরদারি চালাতে পারে। যুক্তরাষ্ট্রের কাছে এমন 17টি বিমান রয়েছে যা তাদের জন্য এক বড় শক্তি হিসেবে বিবেচিত হয়। জাতিসংঘে প্যাট্রিয়টিক ভিশন অর্গানাইজেশনের পিবিএ স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ সাফা প্রায় 12 বছরের কূটনৈতিক দায়িত্ব স্থগিত করেছেন। সামাজিক মাধ্যম এক্সে প্রকাশ্য পদত্যাগ নোটিশে তিনি দাবি করেন, জাতিসংঘ ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। সাফা লিখেন, আমি মনে করি না মানুষ পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারছে, কারণ জাতিসংঘ ইরানের সম্ভাব্য পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য প্রস্তুতি নিচ্ছে। তিনি আরও লিখেন, আমি এই তথ্য ফাঁস করতে আমার কূটনৈতিক ক্যারিয়ার বিসর্জন দিয়েছি। নিউক্লিয়ার উইন্টার ঘটার আগেই তা ঠেকাতে আমি আমার দায়িত্ব স্থগিত করেছি, যাতে এই মানবতা বিরোধী অপরাধের অংশ বা সাক্ষী না হতে হয়। তিনি আরও অভিযোগ করেন, জাতিসংঘের শীর্ষ কর্মকর্তারা একটি শক্তিশালী লবির স্বার্থ রক্ষায় ভিন্নমত দমন করছেন। তার ভাষ্যমতে, শীর্ষ কর্মকর্তারা গাজায় যা ঘটছে তাকে গণহত্যা, লেবাননে যা ঘটছে তাকে যুদ্ধাপরাধ ও জাতিগত নির্মূলকরণ এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলতে অস্বীকার করছেন। সাফা জনগণকে রাস্তায় নামার আহ্বান জানিয়ে বলেন, একমাত্র জনগণই এই হামলা ঠেকাতে পারবে। ইরানে হামলার সঙ্গে জড়িত মার্কিন বিমানগুলোর জন্য নিজেদের আকাশ সীমা বন্ধ করে দিয়েছে স্পেন। সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মার্গেটা রোবেলস এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি নাকচ করে দিয়েছিল স্পেন। নতুন সিদ্ধান্তকে সেটির চেয়ে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। মাদ্রিদে সাংবাদিকদের মার্গেরিটা বলেন, ইরান যুদ্ধের সঙ্গে সম্পর্কিত কর্মকাণ্ডের জন্য সামরিক ঘাঁটি বা আকাশ সীমা ব্যবহার কোনোটিরই অনুমতি দেবে না স্পেন। স্পেন নেটোর সদস্য দেশ। তাদের নতুন সিদ্ধান্তের ফলে মার্কিন বিমানগুলোকে এখন বিকল্প পথ ব্যবহার করতে হবে। তবে জরুরি পরিস্থিতির ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না বলে জানিয়েছে স্পেনিশ গণমাধ্যম এল পাইস। আকাশসীমা বন্ধের সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী কার্লোস কুয়েরপো বলেন, তার দেশ একতরফাভাবে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শুরু করা যুদ্ধকে সমর্থন করে না। নতুন সিদ্ধান্ত সেই নীতির অংশ। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পদক্ষেপের কঠোর সমালোচনা করে আসছেন স্পেনিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি হামলাগুলোকে বেপরোয়া এবং অবৈধ হিসেবে অবহিত করেছেন। অন্যদিকে যুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ায় মাদ্রিদের সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের কৌশলগত দ্বীপগুলো দখলের লক্ষ্যে এবার স্থল অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র। তবে সম্ভাব্য এই অভিযান নিয়েই শঙ্কা প্রকাশ করেছেন মার্কিন সামরিক কর্মকর্তা ও বিশ্লেষকেরা। এমন অভিযান মার্কিন সেনাদের জন্য মরণ ফাঁদে পরিণত হতে পারে, এমনটাই শঙ্কার কথা জানিয়েছেন তারা। এমন তথ্য দিয়ে রোববার একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য মার্কিন অভিযানের শুরুতেই ইরানের রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা অচল করতে ইলেকট্রনিক যুদ্ধ পরিচালনা করা হতে পারে। এরপর ব্যাপক বিমান হামলার মাধ্যমে লক্ষ্যবস্তু দুর্বল করার পরিকল্পনা থাকতে পারে যুক্তরাষ্ট্রের। তবে বিশ্লেষকদের মতে এই ধরনের প্রস্তুতিমূলক হামলার পর মার্কিন বাহিনীর মূল চ্যালেঞ্জ শুরু হবে স্থল অভিযানে। প্রথমে মার্কিন বাহিনী খার্ক, আবু মুসা ও কেশম দ্বীপ সহ ইরানের কয়েকটি কৌশলগত স্থানে অভিযান চালাতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এর মধ্যে খার্ক দ্বীপ বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে ইরানের অধিকাংশ তেল রপ্তানি হয়। তবে কেশম দ্বীপের মতো এলাকায় সুড়ঙ্গ নেটওয়ার্ক, ড্রোন ও ক্ষেপণাস্ত্রের উপস্থিতি মার্কিন বাহিনীর জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। মার্কিন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ড্যানিয়েল ডেভিসের ভাষ্য, এখানে একমাত্র বাস্তবসম্মত উপায় হলো আকাশপথে অভিযান। তবে তিনি সতর্ক করে বলেন, হেলিকপ্টারের নামা সেনারা ড্রোন, ক্ষেপণাস্ত্র ও হালকা অস্ত্রের আক্রমণের ঝুঁকিতে থাকবে। বর্তমানে মধ্যপ্রাচ্যের কাছাকাছি অঞ্চলে প্রায় 2500 সেনার 2টি মেরিন এক্সপেডিশনারি ইউনিট এবং 82তম এয়ারবর্ন ডিভিশনের প্রায় 3036 সেনা প্রস্তুত রাখা হয়েছে। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রকে উপসাগরীয় মিত্র দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত বা কুয়েতের ঘাটের উপর নির্ভর করতে হবে। এইসব দেশ সহযোগিতা না করলে এমন অভিযান বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে। ইরানের সম্ভাব্য প্রতিরোধ কৌশল হিসেবে মোজাইক ডিফেন্স ব্যবস্থার কথা উল্লেখ করা হয়েছে। এতে স্থানীয় কমান্ডাররা স্বাধীনভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারেন, যা গেরিলা কৌশলে আক্রমণ জোরদার করবে। এছাড়া মার্কিন সেনাদের জন্য নিয়মিত রসদ, জ্বালানি ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা কঠিন হবে এবং ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকি থাকবে। সাবেক মার্কিন কর্মকর্তা কালেব সেফ বলেন, একবার সেনারা অবস্থান নিলে তাদের টিকে রাখাই বড় সমস্যা হয়ে দাঁড়াবে। পরিস্থিতি অনেকটা শুটিং গ্যালারি বা মরণ ফাঁদের মতো হয়ে যেতে পারে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলার পর
পর গত 2 বছরেরও বেশি সময় ধরে গাজায় আক্রমণ চালাচ্ছে ইসরায়েল। গোটা শহর পরিণত হয়েছে এক মৃত্যুপরীতে। সেই অভিযান শেষ না করেই এবার দক্ষিণ লেবাননে চোখ পড়েছে ইসরায়েলের দখলবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। দক্ষিণ লেবাননের বাফার জোন আরও বড় করার নির্দেশ দিয়েছেন তিনি। আর সেই নির্দেশ মোতাবেক দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় একযোগে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী, যা অনেকটা গাজা মডেল অনুসরণ করার মতোই। এই দফায় ইসরায়েলের দখল অভিযানের সূত্রপাত গত 2 মার্চে। ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার জেরে ইসরায়েলে প্রতিশোধমূলক হামলা চালায় হিজবুল্লাহ। এরপরই হিজবুল্লাহকে ওই এলাকা থেকে নিশ্চিহ্ন করতে দফায় দফায় বিমান হামলা চালায় ইসরায়েল। আর এখন শুরু হয়েছে স্থল অভিযান। 29 মার্চ এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, দক্ষিণ লেবাননে তৈরি করা নিরাপত্তা বাফার জোন আরও বড় করার নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলের উত্তর সীমান্তের পরিস্থিতি আমরা পুরোপুরি বদলে দিতে চাই। নেতানিয়াহুর নির্দেশ মেনে লেবাননের দক্ষিণ সীমান্তের অভ্যন্তরে ঢুকে লিতানি নদীর দিকে অগ্রসর হচ্ছে ইসরায়েলের স্থলবাহিনী। লক্ষ্য ওই এলাকা থেকে হিজবুল্লাহকে পুরোপুরি নির্মূল করা। বিপরীতে নিজেদের ভূমি রক্ষায় প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। সামনের দিনগুলোতে এই সংঘাত আরও বাড়তে পারে। এদিকে দক্ষিণ লেবাননের আদচিট আল কুসাইর এলাকায় একটি বিস্ফোরণে এক জাতিসংঘ শান্তিরক্ষী নিহত হয়েছেন। যদিও বিস্ফোরণটি কোথা থেকে হয়েছে তা এখনো স্পষ্ট নয়। এ ব্যাপারে তদন্ত চালাচ্ছে জাতিসংঘ। তবে 2 মার্চের পর থেকে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত 1238 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়, যার মধ্যে 124 জন শিশুও রয়েছে। এছাড়াও আহত হয়েছেন 3500-এর বেশি মানুষ। প্রাণ ভয়ে দক্ষিণ লেবানন থেকে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে 12 লাখের বেশি মানুষ। ইসরায়েলের হামলা থেকে বাঁচতে পারছে না সংবাদকর্মীরাও। জেজিন শহরে একটি গাড়িতে চালানো বিমান হামলায় নিহত হয়েছেন 3 সংবাদকর্মী, যাদের মধ্যে আল-মানার টিভির সাংবাদিক আলী শোয়েবকে হিজবুল্লাহর গোয়েন্দা সদস্য বলে দাবি করেছে ইসরায়েল। অভিযোগ, ইসরায়েলি সেনাদের অবস্থানের তথ্য হিজবুল্লাহকে সরবরাহ করতেন তিনি, যদিও এর পক্ষে কোনো প্রমাণ দেয়নি ইসরায়েল। আর এই হত্যাকাণ্ডকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে ইসরায়েলের সমালোচনা করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন-নোয়েল বারো। তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে কখনোই সাংবাদিকদের টার্গেট করা উচিত নয়। ইচ্ছাকৃতভাবে হামলা হলে এটি আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। ইসরায়েলের জন্য অবশ্য সংবাদকর্মীদের হত্যা করার ঘটনা নতুন কিছু নয়। 2023 সাল থেকে লেবাননে এই পর্যন্ত মোট 11 জন সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েল। অন্যদিকে গাজায় এই সংবাদকর্মী হত্যাকাণ্ডের সংখ্যা ছাড়িয়ে গেছে 200-র ঘর। ইরান বিশ্বের জন্য হুমকি, মানবজাতির জন্য বিপজ্জনক। এই দেশটির কাছে পারমাণবিক অস্ত্র থাকলে তা মারাত্মকভাবে ক্ষতিকর হয়ে উঠতে পারে। এতদিন ইনিয়ে বিনিয়ে বিশ্ববাসীকে এসব কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এবার আসল কথা মুখ ফসকে বলে ফেললেন ট্রাম্প। তিনি বললেন, ভেনেজুয়েলার মতো ইরানেও জ্বালানি তেল দখল করতে চান। যুক্তরাজ্য ভিত্তিক পত্রিকা ফিনান্সিয়াল টাইমসকে ট্রাম্প বলেন, সত্যি বলতে আমার সবচেয়ে পছন্দের কাজ হবে ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নেওয়া। কিন্তু যুক্তরাষ্ট্রের কিছু স্টুপিড লোক বলে বেড়ায়, আপনি এটা কেন করছেন? ওরা আসলে স্টুপিড। গত জানুয়ারিতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে যুক্তরাষ্ট্র। পরে দেশটির জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নেয়। তবে মাদুরোকে অপহরণের আগে যুক্তরাষ্ট্রের দাবি ছিল ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে ব্যাপক মাদক চোরাচালান হয় এবং মাদুরো নিজে সেই অপকর্মের সঙ্গে জড়িত। সেই একই ছক এবার ইরানেও কষছে যুক্তরাষ্ট্র। মুখে মুখে বলছে দেশটির পারমাণবিক অস্ত্র বানানোর অধিকার নেই, তবে তলে তলে জ্বালানি তেল দখলের বাসনা। ফিনান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে ইরানের খার্ক দ্বীপের রপ্তানি কেন্দ্রের নিয়ন্ত্রণ নেওয়ারও ইচ্ছা প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি বলেন, আমরা খার্ক দ্বীপের নিয়ন্ত্রণ নিতে পারি, আবার নাও নিতে পারি। আমাদের হাতে বিকল্প অপশন রয়েছে। সেখানে হয়তো কিছুদিন অবস্থান করতেও হতে পারে। খার্ক দ্বীপে থাকা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে সাংবাদিক জানতে চাইলে ট্রাম্প বলেন, আমার মনে হয় না ইরানের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা আছে। আমরা খুব সহজেই এটি নিয়ন্ত্রণে নিতে পারি। খার্ক দ্বীপে স্থল অভিযানের লক্ষ্যে ট্রাম্প মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে শক্তিশালী করে চলেছেন। ইতোমধ্যে পেন্টাগন প্রশিক্ষিত 10,000 সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে। প্রায় 3,500 সেনা সেই অঞ্চলে পৌঁছেছে, যার মধ্যে রয়েছে 2,200 মেরিন সেনা। আরও 2,200 মেরিন সেনা পথে রয়েছে।
এদিকে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের পারমাণবিক সক্ষমতা প্রসঙ্গেও কথা বলেছেন ট্রাম্প। তিনি বলেন, তারা পারমাণবিক অস্ত্র ছেড়ে দেবে, আমাদের কাছে সবকিছু তুলে দেবে। আবারও একটি ভালো দেশ হতে পারে ইরান, কিন্তু তারা যদি তা না করে তাহলে ইরানের অস্তিত্বই থাকবে না, একেবারেই থাকবে না। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাত নিরসনে ইসলামাবাদে একত্রিত হয়েছেন পাকিস্তান, মিশর, তুরস্ক ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা। এদিকে ইরানের নেতারা বলছেন, ট্রাম্প একদিকে শান্তির বার্তা দিচ্ছেন, অন্যদিকে খার্ক দখলের পায়তারা চালাচ্ছেন। এ অবস্থায় শান্তি চুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ট্রাম্প নিজেও এ নিয়ে দোলাচলে রয়েছেন। তার ভাষায়, ইরানের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে, তবে কখন কি হয় তা বলা যায় না, কারণ আমরা তাদের সঙ্গে আলোচনা করলেও বোমা হামলা করতে বাধ্য হই। আমার মনে হয় আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারবো, তবে নাও হতে পারে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খামেনি মারা গেছেন বলে দাবি করেন যুক্তরাষ্ট্রের ৪৭তম এই প্রেসিডেন্ট। তাকে তুচ্ছ জ্ঞান করে ট্রাম্প বলেন, তিনি মারা গেছেন বা গুরুতর জখম হয়েছেন, এজন্যই তার পক্ষ থেকে কোনো ধরনের বার্তা পাওয়া যাচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, ইরানে ইতোমধ্যেই রেজিম চেঞ্জ বা শাসন ব্যবস্থার পরিবর্তন হয়ে গেছে। প্রয়াত সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর মাধ্যমেই তা হয়েছে বলে দাবি করেন মিস্টার প্রেসিডেন্ট। গত কয়েক দশকের ইরান ও যুক্তরাষ্ট্র উত্তেজনা এখন তুঙ্গে। পারস্য উপসাগরের শান্ত নীল জলরাশি ধীরে ধীরে রূপ নিয়েছে রণক্ষেত্রে। সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরানের মূল ভূখণ্ডে সরাসরি হামলা না চালিয়ে কৌশলগত দ্বীপগুলো দখলের চেষ্টা করলে সেটি হতে পারে ইতিহাসের অন্যতম জটিল এক যুদ্ধ। কিন্তু এই অভিযানে মার্কিন সেনাদের জন্য কি অপেক্ষা করছে? বড় বিজয়, নাকি এটি হতে যাচ্ছে একটি মরণ ফাঁদ? যে কোনো অভিযানের শুরুটা হবে নিঃশব্দে। সাবেক মার্কিন সামরিক কর্মকর্তাদের মতে, সরাসরি গোলা বর্ষণের আগে শুরু হবে ইলেকট্রনিক যুদ্ধ। ইরানের রাডার ব্যবস্থা অচল করে দিয়ে আকাশপথকে উন্মুক্ত করা হবে। বিশ্লেষক ড্যানিয়েল ডেভিসের মতে, হরমুজ প্রণালীতে ইরানের শক্তিশালী নিয়ন্ত্রণের কারণে সমুদ্রপথে বড় জাহাজ নিয়ে ঢোকা প্রায় অসম্ভব। তাই মার্কিন মেরিন এবং ৮২তম এয়ারবর্ন ডিভিশনের ৩৬ সেনাদের মূল ভরসা হবে আকাশপথ। V-22 অস্প্রে কিংবা ব্ল্যাক হক হেলিকপ্টারে চড়ে শত্রু সীমানায় নামতে হবে তাদের। যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হতে পারে ৩টি কৌশলগত দিক। তালিকার শীর্ষে আছে খার্ক দ্বীপ। কিন্তু কেন? কারণ ইরানের ৯০% তেল রপ্তানি হয় এখান থেকে। এরপর আছে আবু মুসা এবং সবচেয়ে কঠিন লক্ষ্যবস্তু হলো কেশম দ্বীপ। আয়তনে বিশাল এই দ্বীপে রয়েছে ইরানের সুবিশাল সুড়ঙ্গ নেটওয়ার্ক, যেখানে লুকিয়ে রাখা আছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র। এখান থেকেই ইরান নিয়ন্ত্রণ করে হরমুজ প্রণালীর জাহাজ চলাচল। মার্কিন স্থল অভিযান শুরু হলে ইরান কি হাত গুটিয়ে বসে থাকবে? একদমই না। ইরান এখানে প্রয়োগ করবে তাদের বিখ্যাত মোজাইক ডিফেন্স বা বিকেন্দ্রীভূত প্রতিরক্ষা ব্যবস্থা। এর মানে হলো, ইরানের প্রতিটি অঞ্চল ছোট ছোট ইউনিটে ভাগ করে প্রতিটির জন্য নিজস্ব কমান্ড রয়েছে, যাদের কেন্দ্রীয় নির্দেশের জন্য অপেক্ষা করতে হয় না, বরং প্রয়োজন বোধ করলে নিজেরাই স্বাধীনভাবে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। তারা মার্কিন সেনাদের উন্মুক্ত প্রান্তরে লড়াইয়ের সুযোগ না দিয়ে টেনে নেবে গেরিলা যুদ্ধে। কেশমের পাহাড়ি ভূপ্রকৃতি আর সুড়ঙ্গ পথ হবে ইরানি সেনাদের লুকানোর সেরা জায়গা, যেখান থেকে তারা হঠাৎ হামলা চালিয়ে মার্কিন সেনাদের দিশেহারা করে দিতে পারে। যুদ্ধের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে রসদ সরবরাহ। বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের অপারেশন মার্কেট গার্ডেনের কথা। আকাশপথে সেনা নামানো সহজ হলেও তাদের জন্য নিয়মিত খাবার, জ্বালানি এবং গোলা বারুদ পৌঁছে দেওয়া অত্যন্ত কঠিন। পারস্য উপসাগরে থাকা মার্কিন ঘাঁটিগুলো ইতিমধ্যেই ইরানি ক্ষেপণাস্ত্রের নাগালে এবং অনেকগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে রসদবাহী জাহাজ বা বিমানগুলো হবে ইরানের ড্রোন আর আরপিজি হামলার সহজ লক্ষ্যবস্তু। এই যুদ্ধ কেবল দ্বীপ দখলেই সীমাবদ্ধ থাকবে না। হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে হামলা জোরদার করলে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হবে। অন্যদিকে সৌদি আরব বা আরব আমিরাত যদি তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়, তবে ইরান নিশ্চিতভাবেই ওই অঞ্চলের তেল শোধনাগারে ও বিদ্যুৎ কেন্দ্রগুলোতে পাল্টা হামলা চালাবে। ইতিহাসের পাতায় আ ব্রিজ টু ফার সিনেমাটি আমাদের মনে করিয়ে দেয় অতিরিক্ত আত্মবিশ্বাস কিভাবে সামরিক বিপর্যয় ডেকে আনে। পারস্য উপসাগরের এই দ্বীপগুলোতে পা রাখা মার্কিন সেনাদের জন্য যতটা সহজ হতে পারে, সেখান থেকে জয়ী হয়ে ফিরে আসা কিংবা অবস্থান ধরে রাখা হবে তার চেয়ে বহু গুণ কঠিন। এটি কি কেবলই একটি দ্বীপ দখল, নাকি মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়ার মতো এক মহাপ্রলয়?
সময় তার উত্তর দেবে। ইরানের স্থল অভিযান পরিচালনার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে অতিরিক্ত 10,000 সেনা পাঠানোর কথা ভাবছেন। সেখানে বর্তমানে প্রায় 3,000 মার্কিন প্যারাট্রুপার ও 5,000 মেরিন সেনাকে সরাসরি যুদ্ধের জন্য প্রস্তুত রাখা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদন বলছে, ইরানের স্থল অভিযান পরিচালনার জন্য ট্রাম্প প্রশাসনের এই পরিকল্পনাকে যুদ্ধ বিশেষজ্ঞরা হাস্যকর বলে মনে করেছেন। কারণ ইরানে সামরিকভাবে সফল হতে হলে ট্রাম্পকে মার্কিন সশস্ত্র বাহিনীর প্রায় প্রত্যেক সদস্যকে সেখানে মোতায়েন করতে হতে পারে। মার্কিন সশস্ত্র বাহিনীর বর্তমান সদস্য সংখ্যা 13 লাখের বেশি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ 2003 সালের 20 মার্চ ইরাকে হামলা শুরু করেন। 2007 থেকে 2008 সালে ইরাক যুদ্ধ যখন তুঙ্গে, তখন সেখানে প্রায় 1,85,000 মার্কিন ও মিত্রবাহিনীর সেনা ছিলেন। সাদ্দাম হোসেনের পতনের 4 বছর পর গড়ে ওঠা বিদ্রোহ দমন করতেই এত বিপুল সংখ্যক সেনা সেখানে অবস্থান করছিল। এই বিদেশি সেনাদের সঙ্গে 4.5 থেকে 5.5 লাখ ইরাকি সরকারি সৈন্য যুক্ত হয়েছিলেন। 35,000 মার্কিন ও ব্রিটিশ সেনার একটি বিশাল বহরও হেলমান্দের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছিল। অথচ অঞ্চলটি আয়তনে ইরানের চেয়ে 28 গুণ ছোট। এরপরও দেখা গেছে আল কায়দা ও সাদ্দামের বাথ পার্টির কিছু সদস্য নিয়ে গঠিত তথাকথিত ইসলামিক স্টেট 2014 সালে ইরাকের উত্তরাঞ্চলের বড় অংশ দখল করে নেয়। এর অর্থ দাঁড়ায় অভ্যন্তরীণ বিদ্রোহে টালমাটাল ইরাক পরিস্থিতি সামাল দিতে 7.5 লাখ সেনাও যথেষ্ট ছিল না। অথচ ইরান আয়তন ও সামরিক শক্তিতে ইরাকের চেয়ে অনেক গুণ শক্তিশালী। বর্তমানে পারস্য উপসাগরের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে 50,000 সেনা, নাবিক ও বিমান সেনা রয়েছেন। মোতায়েন থাকা এই সেনারা বর্তমানে ইরাকে বোমাবর্ষণ এবং তেহরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকিয়ে রাখতে ব্যস্ত। ট্রাম্প প্রশাসন সেখানে সব মিলিয়ে অতিরিক্ত 20,000 সেনা পাঠানোর কথা ভাবছে। 2009 থেকে 2011 সালের মধ্যে আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে মিত্রবাহিনীর সবচেয়ে বেশি সেনা মোতায়েন করা হয়েছিল। সেখানে যুক্তরাজ্যের নেতৃত্বাধীন অভিযানে সেনা সংখ্যা 3,000 থেকে বাড়িয়ে 10,000 করা হলেও অঞ্চলটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরবর্তীকালে পরিস্থিতি সামাল দিতে সেখানে অতিরিক্ত 25,000 মার্কিন মেরিন সেনা পাঠানো হয়েছিল। বিস্ময়কর তথ্য হলো 35,000 মার্কিন ও ব্রিটিশ সেনার এই বিশাল বহরও হেলমান্দের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছিল। অথচ অঞ্চলটি আয়তনে ইরানের তুলনায় 28 ভাগের 1 ভাগ। এদিকে প্রায় 9 কোটি মানুষের দেশ ইরান আয়তনে অনেকটা পশ্চিম ইউরোপের সমান। এমন একটি দেশের বিরুদ্ধে স্থল অভিযানের জন্য বর্তমানে যে পরিমাণ মার্কিন সেনা পাঠানোর চিন্তা করা হচ্ছে তা আফগান যুদ্ধের হেলমান্দে পাঠানো সেনার চেয়েও কম। বর্তমানে পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের শক্তিশালী 2টি ইউনিট 31 ও 11তম মেরিন এক্সপিডিশনারি ইউনিট অবস্থান করছে। ইউএসএস ত্রিপলি ও ইউএসএস বক্সার নামের 2টি ছোট রণতরীকে কেন্দ্র করে গঠিত এই ইউনিট দুটি মূলত যুক্তরাষ্ট্রের অ্যাটাক ডগ বা দুর্ধর্ষ আক্রমণকারী দল হিসেবে পরিচিত। প্রতিটি ইউনিটে প্রায় 2,500 সেনা সদস্য রয়েছেন। ইরাক ও আফগান যুদ্ধের অভিজ্ঞতা সম্পন্ন লেফটেন্যান্ট জেনারেল স্যার নিক বোর্টনের মতে, ইরানের স্থল অভিযানের জন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কয়েক লাখ সেনা প্রয়োজন হবে। ন্যাটোর সাবেক কয়েকজন জেনারেলও মনে করেন, ইরানের স্থলযুদ্ধে সফল হতে হলে যুক্তরাষ্ট্রকে 10 লাখের বেশি সেনা সেখানে পাঠাতে হবে। নিক বোর্টন সতর্ক করে বলেন, অভিযানের সুনির্দিষ্ট উদ্দেশ্য না থাকলে এই যুদ্ধ ব্যর্থ হতে বাধ্য। এখন পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধের পেছনে কোনো স্পষ্ট রাজনৈতিক বা সামরিক উদ্দেশ্য নেই। তবে ইসরায়েল ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন করার উপর জোর দিচ্ছে। বিনা বেতনে কতদিন কাজ করবেন আপনি? হঠাৎ এমন প্রশ্নের কারণ, প্রায় 2 মাস যাবৎ বেতন ছাড়াই কাজ করতে হচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে নিয়োজিত সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন বা টিএসএ কর্মকর্তাদের। বিনা বেতনে কাজ যেমন হওয়ার কথা, বিমানবন্দরগুলোর অবস্থাও ঠিক তেমনই। বেতন না পাওয়ায় অনেকেই কাজে আসছেন না। বিমানবন্দরের নিরাপত্তা চেকপয়েন্টে কর্মী সংকট তীব্র আকার ধারণ করেছে। ফলে নিরাপত্তা চেকপয়েন্টে তৈরি হয়েছে যাত্রীদের দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে ক্ষুব্ধ এই যাত্রীরা ট্রাম্প প্রশাসনকে বিষোদ্গার করছেন। কেন এই পরিস্থিতি? সংকট নিরসনেই বা কি উদ্যোগ নিচ্ছেন ট্রাম্প? 2025 সালের নভেম্বরে ইতিহাসের দীর্ঘতম 43 দিনের শাটডাউনের নজির করেছিল যুক্তরাষ্ট্র।
সেই রেকর্ড এবার ছাড়িয়ে গেছে চলমান আংশিক শাটডাউন, পা দিয়েছে 44তম দিনে। অথচ বাজেট নিয়ে এখনো সমঝোতায় পৌঁছাতে পারেনি মার্কিন আইন প্রণেতারা। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি DHS এর অর্থায়ন নিয়ে বিরোধ নিষ্পত্তিরও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে, যে কারণে 27 মার্চ সমঝোতা ছাড়াই 2 সপ্তাহের ছুটিতে গেছে কংগ্রেস। গত সপ্তাহে DHS এর অর্থায়ন চালু করে বিমানবন্দরের সমস্যা লাঘবে মার্কিন সিনেট একটি সমঝোতা প্রস্তাব করলেও প্রতিনিধি পরিষদের রিপাবলিকানরা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। বিপরীতে স্বল্পমেয়াদী একটি বিল পাশ করে পুরো বিভাগের অর্থায়ন অন্তর্ভুক্তের প্রস্তাব জানায় তারা। তবে তাদের সেই প্রস্তাবে রাজি হয়নি ডেমোক্রেটরা। উল্টো তাদের দাবি, ট্রাম্পের অভিবাসন নীতির অধীনে থাকা এই DHS বিভাগ সংস্কার করতে হবে। ICE কর্মকর্তাদের মুখোশ পরা নিষিদ্ধ ও বর্ণভিত্তিক প্রোফাইলিং বন্ধ করতে হবে। যদিও রিপাবলিকানদের ভাষ্য, অভিবাসন আইন প্রয়োগ ও ভোটার আইডি সংক্রান্ত অর্থায়ন ছাড়া কোনো বিল সমর্থন করবে না তারা। যাত্রী সেবা দিতে গিয়ে যখন হিমশিম খাচ্ছে বিমানবন্দরগুলো, তখন একরকম বাধ্য হয়েই শাটডাউনের ইতি টানার চেষ্টা চালাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। জানিয়ে হোয়াইট হাউসের সীমান্ত বিষয়ক কর্মকর্তা টম হোমান বলেন, ট্রাম্প একটি আদেশে সই করেছেন যাতে TSA কর্মকর্তাদের বেতন দেওয়া যায়। তারা আগামী সপ্তাহের শুরু থেকেই বেতন পেতে পারেন। যদিও এই আদেশ নিয়েও আছে জটিলতা, কেননা মার্কিন সংবিধান অনুযায়ী সরকারি খরচ অনুমোদনের ক্ষমতা কেবলই কংগ্রেসের হাতে, প্রেসিডেন্টের হাতে নয়। এমন পরিস্থিতিতে কিছুটা বেকায়দায় পড়ে ডেমোক্রেটদের দোষারোপ করে কংগ্রেসকে দ্রুত অর্থায়ন বিল পাশ করার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তবে অভিবাসন সংস্থাগুলোর জন্য অর্থ বরাদ্দ না থাকলে তিনি যে বিলটিতে স্বাক্ষর করবেন না সেই আভাসও দিয়ে রেখেছেন। ট্রাম্প বলেন, ICE আমাদের দেশের কল্যাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে বিমানবন্দরেও ICE কর্মকর্তা মোতায়েন রেখেছেন তিনি। শাটডাউন শেষ হলেও বিমানবন্দরের সহায়তার জন্য মোতায়েন ICE কর্মকর্তারা থাকবেন বলেই জানিয়েছেন হোয়াইট হাউসের সীমান্ত বিষয়ক কর্মকর্তা টম হোমান। তিনি বলেন, বিমানবন্দর পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ICE কর্মকর্তারা থাকবে। এই ব্যবস্থা কতদিন থাকবে সেটা নির্ভর করছে বেতন পাওয়ার পর কতজন TSA কর্মকর্তা কাজে ফিরে আসে তার উপর। কারণ আমাদের বিমানবন্দর নিরাপদ রাখতে হবে। TSA কে সহায়তা করতেই ICE সেখানে রয়েছে। দীর্ঘদিন বেতন না হওয়ায় এবং খুব সহসায় বেতন হওয়ার কোনো সম্ভাবনা না দেখে অনেক TSA কর্মকর্তাই এখন চাকরি ছেড়ে দিচ্ছেন। কেউ কেউ অসুস্থতার অজুহাতে কাজে আসছেন না। DHS এর তথ্য অনুযায়ী এখন পর্যন্ত প্রায় 500 জন চাকরি ছেড়েছেন। এর মধ্যে গত 27 মার্চ একদিনেই 3500-এর বেশি TSA কর্মকর্তা কাজে অনুপস্থিত ছিলেন, যা কিনা সংস্থাটির মোট কর্মীর 12.35%। ফলে স্বাভাবিকভাবেই বিমানবন্দরে ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে যাত্রীদের বিমানবন্দরের ভবনের বাইরে লম্বা লাইন দিতে দেখা গেছে। এই পরিস্থিতিতে জুনে দেশটিতে হতে যাওয়া ফুটবল বিশ্বকাপ আয়োজন নিয়েও উদ্বেগ বাড়াচ্ছে। যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপের মতো মেগা ইভেন্ট আয়োজনের মতো সক্ষমতা আছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।